গর্ভ নীলকণ্ঠপুরের সেই রাত। নীলকণ্ঠপুর গ্রামটা মানচিত্র থেকে হারিয়ে গেছে অনেক আগেই। কেন হারিয়েছে তার উত্তর সরকারের খাতায় নেই, আছে ওই এলাকার বুড়োদের ঝাপসা হয়ে আসা স্মৃতিতে। শহর থেকে প্রায় 7 ঘন্টা দূরের এই গ্রামে পৌঁছাতে হলে আপনাকে মাইলের পর মাইল ঘন জঙ্গল আর মরা নদীর বুক চিরে যেতে হবে। এই গ্রামে একটি বিশাল অট্টালিকা আছে যাকে স্থানীয়রা বলে রক্তচোষা কুঠি। গল্পের শুরু হয় 3 বছর আগের এক কালবৈশাখী রাতে। অর্ক, পেশায় একজন আর্কিওলজিস্ট, একা একাই সিদ্ধান্ত নিয়েছিল সে এই কুঠির রহস্য ভেদ করবে। কুঠির মূল ফটকটি লোহার বড় শিকল দিয়ে বাঁধা ছিল, যেন ভেতর থেকে কেউ বাইরে আসতে না পারে অথবা বাইরের কেউ ভেতরে না ঢোকে। অর্ক যখন কুঠির ভেতর পা রাখল, বাতাসের গন্ধটা ছিল একদম আলাদা, পচা চামড়া আর অনেক পুরনো চন্দন কাঠের এক অদ্ভুত মিশ্রণ। সেদিন রাত 11টা বাজতেই কুঠির দোতলার এক বন্ধ ঘর থেকে নূপুরের আওয়াজ ভেসে আসতে শুরু করে। অর্ক মনে করেছিল কোনো চামচিকা বা পাখি হবে, কিন্তু আওয়াজটা ছিল ছন্দময়। মনে হচ্ছিল কেউ ধীর পায়ে নাচছে। অর্ক যখন টর্চ নিয়ে দোতলায় উঠল, সে দেখল মেঝেতে কোনো ধুলো নেই। পুরো বাড়ি ধুলোয় ধূসর হলেও এই বিশেষ ঘরটার মেঝে আয়নার মতো ঝকঝক করছে। হঠাৎ দেখল ঘরের কোণে একটা পুরনো আরামকেদারা নিজে থেকেই দুলছে। অর্ক টর্চের আলো ফেলতেই দেখল সেখানে কেউ বসে নেই, কিন্তু কেদারার গদিতে একটা গভীর ছাপ পড়ে আছে, ঠিক যেমন কোনো মানুষ বসলে পড়ে। ভয়ঙ্কর ব্যাপারটি ঘটল রাত 12টায়। অর্কর মনে হলো তার পেছনে কেউ ফিচফিচ করে বলছে, এসেছ? সবাই তো চলে গেছে, তুমি কেন এলে? অর্ক পেছনে ঘুরে কাউকে দেখতে পেল না, কিন্তু দেয়ালে দেখল তার নিজের ছায়ার পাশে আরও একটি দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার হাত নেই, শুধু একটা লম্বা গলা আর জলজলে দুটো চোখের মণি দেয়ালের অন্ধকার থেকে তাকে দেখছে। অর্ক দৌড়ে নিচে নামতে গিয়ে দেখল যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটি উধাও হয়ে গেছে। সেখানে এখন শুধু নিরেট দেয়াল। কুঠির ভেতর তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেল। অর্কর শ্বাসকষ্ট শুরু হল। সে শুনতে পেল শয়ে শয়ে মানুষের কান্নার আওয়াজ মেঝের নিচ থেকে উঠে আসছে। নীলকণ্ঠপুরের সেই কুঠি আসলে কোনো বাড়ি নয়, ওটা ছিল একটা জলজ্যান্ত জ্যান্ত কবরখানা। অর্ক জানত না যে এই কুঠিতে যে একবার ঢোকে তার সময় থমকে যায়। সে যখন বাইরে তাকিয়েছিল, দেখল আকাশে চাঁদটা রক্তবর্ণ হয়ে গেছে এবং উল্টো দিকে ঘুরছে। রাতটা শেষ হচ্ছে না। 1 ঘণ্টা, 2 ঘণ্টা করে 5 ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু ভোরের দেখা নেই। ঘড়ির কাঁটা শুধু 12টার ঘরে আটকে আছে। হঠাৎ দোতলার সেই ঘর থেকে এক বিভৎস অট্টহাসি ভেসে এল। অর্ক দেখল দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে এবং সেই রক্তে লেখা ফুটে উঠছে, আজ রাত তোমার শেষ রাত নয়, আজ রাত তোমার অনন্তকালের শুরু। অর্ক বুঝতে পারল সে আর ইহজগতে নেই। কুঠির প্রতিটি আসবাবপত্র জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আলমারিগুলো নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে, দেয়ালে থাকা পুরনো পোর্ট্রেটগুলোর চোখ নড়ছে এবং তাকে অনুসরণ করছে। এই কাহিনী আরও অনেক গভীরে যাবে। নীলকণ্ঠপুরের এই কুঠির নিচে থাকা গোপন সুড়ঙ্গ প্রহরী। অর্ক যখন দেখল প্রধান দরজাটা দেয়াল হয়ে গেছে, তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়িটা তার নিজের ইচ্ছেমতো রূপ বদলাতে পারে। টর্চের আলোটা ক্ষীণ হয়ে আসছে, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করল মেঝের কার্পেটের এক কোণ থেকে ধোঁয়া উঠছে। ঝট করে কার্পেটটা সরাতেই বেরিয়ে এল একটা কাঠের পাল্লা। ওটা ছিল একটা লুকানো সুড়ঙ্গের মুখ। অর্ক জানত ওপরে থাকা মানে মৃত্যু, তাই সে কোনো উপায় না দেখে ওই সুড়ঙ্গ দিয়েই নিচে নামতে শুরু করল। সুড়ঙ্গের সিঁড়িগুলো এত খাড়া যে মনে হচ্ছিল সে কোনো কুয়োর ভেতরে নেমে যাচ্ছে। নিচে নামার সাথে সাথে বাতাসের গন্ধ বদলে গেল। এবার গন্ধে মিশে আছে কাঁচা মাংস আর যে মাটির এক ভ্যাপসা ঘ্রাণ। সুড়ঙ্গের শেষে পৌঁছে অর্ক যা দেখল তাতে তার চিৎকার করার ক্ষমতাও লোপ পেল। নিচে একটা বিশাল হলঘর, যার চারদিকের দেয়ালে জ্বলছে নীল রঙের মশাল। আর সেই আগুনের আলোতে সে দেখল ঘরের মাঝখানে একটি বিশাল পাথরের বেদি। সেই বেদির ওপর শুয়ে আছে একটা কঙ্কাল, কিন্তু সেই কঙ্কালটা মানুষের নয়। ওটার হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং মাথায় দুটো শিঙের মতো হাড় বেরিয়ে আছে। হঠাৎ মশালের আলোগুলো একসাথে দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারে অর্ক শুনতে পেল কেউ একজন খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলছে, ঠিক তার ঘাড়ের ওপর। সেই গরম নিঃশ্বাসে পচা মাংসের গন্ধ। অর্ক ভয়ে কুঁকড়ে গিয়ে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়াল। অন্ধকারেই সে দেখল দুটো লাল আগুনের গোলক তার দিকে এগিয়ে আসছে। ওগুলো চোখ।
সেই অশরীরী কণ্ঠস্বর আবার ফিসফিসিয়ে উঠল, নীলকণ্ঠপুরের এই কুঠি তৈরি হয়েছিল 7টি বলির ওপর। অর্ক, তুমি কি জানো সেই অষ্টম বলিটা কে? অর্ক আমতা আমতা করে বলল, কে? উত্তর এল না, বদলে এক জোড়া ঠান্ডা হাত অর্কর গলা চেপে ধরল। অর্ক ছটফট করতে লাগল, কিন্তু সেই হাতের জোর কোনো মানুষের হতে পারে না। সে জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে দেখল দেয়ালের নীল মশালগুলো আবার জ্বলে উঠেছে, কিন্তু এবার মশালগুলো জ্বলছে অর্কর নিজের শরীরের রক্ত দিয়ে। সে দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর সেই কঙ্কালটা ধীরে ধীরে মাংসে ঢাকা পড়ে জ্যান্ত হয়ে উঠছে। তখনই সে বুঝতে পারল এই কুঠির রহস্য হল বিনিময়। এখানে কেউ ঢুকলে তার প্রাণ দিয়ে ওই পুরনো আত্মাদের আবার জ্যান্ত করতে হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অর্ক যখন ভাবছে সব শেষ, তখন সে দেখল তার পকেটে থাকা তার ঠাকুরদার দেওয়া সেই পুরনো তামার কবচটা হঠাৎ জ্বলতে শুরু করেছে। নীলকণ্ঠপুরের এই মরণভাত থেকে বাঁচার কি কোনো পথ আছে, নাকি অর্ক ওই দেয়ালের হাজারো ছায়ার ভিড়ে হারিয়ে যাবে চিরতরে? গল্পের কবচটা কোনো সাধারণ ধাতু নয়। যখনই ওই ছায়াটা তাকে গ্রাস করতে এল, কবচ থেকে বের হওয়া তীব্র অতিবেগুনি আলোতে পুরো সুড়ঙ্গটা কেঁপে উঠল। সেই অশরীরী আত্মাটি যন্ত্রণায় এক বিকট চিৎকার করে পিছিয়ে গেল। কিন্তু বিপদ কমেনি, বরং বেড়ে গেল। সুড়ঙ্গের দেয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করল, এবং কয়েকশো বছরের জমে থাকা ধুলোবালি খসে পড়তে লাগল। অন্ধকারের গর্ভ, 3য় পর্ব, অভিশপ্ত বংশের দলিল। মশালের নীল আলো এবার লালচে রং ধারণ করল। অর্ক দেখল সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা বিশাল কাঠের সিন্দুক রাখা আছে। কবচটার আলোয় সে সিন্দুকটার দিকে এগিয়ে গেল। সিন্দুকটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এল একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি, নীলকণ্ঠপুরের শেষ জমিদার নীলমাধব রায়ের ব্যক্তিগত দিনলিপি। অর্ক কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। পাতাগুলো উল্টাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে লেখা ছিল, 1756 সাল। আমি আমার বংশকে অমর করার জন্য এই পাতালপুরীতে এক প্রাচীন তান্ত্রিকের সাহায্যে রক্তবীজ যজ্ঞ সম্পন্ন করেছি। এই যজ্ঞের শর্ত হল, প্রতি 100 বছর অন্তর এই বাড়িতে একজন শিক্ষিত আগন্তুক আসবে, যার মেধা আর প্রাণশক্তি দিয়ে এই কুঠির আত্মাগুলো আবার সতেজ হবে। আজ থেকে ঠিক 300 বছর পর যে আসবে, সে হবে এই যজ্ঞের চূড়ান্ত আহুতি। অর্ক বুঝতে পারল সে কোনো কাকতালীয়ভাবে এখানে আসেনি। তাকে সম্মোহন করে এখানে আনা হয়েছে। ঠিক সেই সময় সুড়ঙ্গের চারদিকের দেয়াল থেকে মানুষের হাত বেরিয়ে আসতে শুরু করল। শত শত কঙ্কালসার হাত অর্কর পা চেপে ধরল। সে যতবার ছাড়ানোর চেষ্টা করছে, হাতগুলো তত শক্ত হচ্ছে। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে টপটপ করে রক্ত পড়তে লাগল। সেই রক্ত মাটিতে পড়ার সাথে সাথে একটি ছোট ছোট বিভৎস আকৃতির প্রাণীতে রূপ নিচ্ছে। তাদের মুখে ধারালো দাঁত আর চোখ নেই। তারা অর্কর কবচটাকে ভয় পাচ্ছে, কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলেছে যাতে সে বেরোতে না পারে। অর্ক ডায়েরির শেষ পাতায় দেখল একটি মন্ত্র লেখা আছে, যা পাঠ করলে এই পাতালপুরীর দরজা খুলবে, কিন্তু তার বিনিময়ে নিজের শরীরের একটা অংশ উৎসর্গ করতে হবে। অর্ক যখন মন্ত্রটা পড়তে শুরু করল, পুরো কুঠিটা ভূমিকম্পের মতো দুলতে লাগল। উপরের তলা থেকে সেই মেম সাহেবের পিয়ানোর শব্দ আর অট্টহাসি একসাথে মিশে এক নারকীয় পরিবেশ তৈরি করল। অর্ক চিৎকার করে মন্ত্রটা শেষ করল, অন্ধকার থেকে আলো নয়, অন্ধকার থেকে মহাপ্রলয়। বলার সাথে সাথেই এক বিশাল বিস্ফোরণ হল। অর্ক দেখল তার বাঁ হাতের কবজি থেকে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। সেটিই ছিল বিনিময়ের মূল্য। কিন্তু সুড়ঙ্গের মাঝখানে একটা আলোর পথ তৈরি হল। সে ওই পথ ধরে দৌড়াতে শুরু করল, কিন্তু পেছনে তাকিয়ে দেখল সেই শিংওয়ালা কঙ্কালটা এখন পূর্ণাঙ্গ এক দানবে পরিণত হয়েছে, এবং সে অর্কর ঠিক পেছনেই বাতাসে ভেসে আসছে। অর্ক কি ওই আলোর পথ দিয়ে এই অভিশপ্ত গ্রাম থেকে বেরোতে পারবে, নাকি নীলকণ্ঠপুরের সীমানা পেরোনোর আগেই তাকে আবার টেনে আনা হবে ওই রক্তচোষা কুঠিতে? গল্পের এই মোড়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।